আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আশা করছি যে তোমরাও ভালো আছো এবং যে আজকের এই দিনটা যে ওই যে অধ্যায় 3, পদার্থবিজ্ঞান অধ্যায় 3 অর্থাৎ বল অধ্যায়ের একবারে শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, আমি হয়তো বা আজকে এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। আর বাকি যেটুকু থাকবে ওইটুকু আমরা পরে দেখব কোনো এক সময়ে। তো আমাদের যেটুকু বাকি ছিল সেটা ছিল মৌলিক বল, আর একটা ছিল সাম্যতা বল ও অসাম্যতা বল নিয়ে আলোচনা। হ্যাঁ, তো এসো আমরা দেখে নিই বিষয়গুলো। প্রথমত আমরা আলোচনা করব যে মৌলিক বল নিয়ে। হ্যাঁ, মৌলিক বল শুধু এখান থেকে পরীক্ষার জন্য যতটুকু প্রিপারেশন নেওয়া সেটুকু নিলেই হবে। মৌলিক বল, তো পরীক্ষায় অনেক সময় আসে মৌলিক বল কাকে বলে বা মৌলিক বল কি। হুম, মৌলিক কথাটার সাথে তো আমরা অনেকভাবেই জড়িত, তাই না? যেমন মৌলিক সংখ্যা বা এরকম মৌলিক পদার্থ, যৌগিক পদার্থের নাম শুনেছি না? তো এই বলের ক্ষেত্রে মৌলিক দ্বারা যে কথাটা বোঝানো হচ্ছে, অর্থাৎ যে বলগুলো মূল বা স্বাধীন, হ্যাঁ, অর্থাৎ অন্য কোনো বলের উপর নির্ভর করে না, বরং অন্যান্য বলগুলো এই মৌলিক বলগুলোর উপর কি করে, নির্ভর করে। তো এই বলগুলোকে বলছি আমরা কি, মৌলিক বল। তাহলে মৌলিক বলের সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি: যেসব বল মূল বা স্বাধীন, যেসব বল মূল বা স্বাধীন, অর্থাৎ অন্য কোনো বলের উপর নির্ভর করে না, বরং অন্যান্য বলগুলো এই বলগুলোর কোনো না কোনো রূপ, তাদেরকে মৌলিক বল বলে। ঠিক আছে? আচ্ছা, এই মৌলিক বল চারটা। একটা হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল। 2 নম্বর হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বল, বিদ্যুৎ চৌম্বকীয় বল, বিদ্যুৎ চৌম্বকীয় বল। 3 নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। আরেকটা হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। যদি শুধুমাত্র পরীক্ষার প্রিপারেশন হিসেবে নিই, তাহলে এখান থেকে শুধু সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। আর বাকি যে বহু নির্বাচনীর জন্য যে ছোট ছোট প্রশ্নগুলো, সেটা বোর্ড বই থেকে পড়লেই হবে এই অংশটুকু থেকে। তো মহাকর্ষ বল বলতে আমরা কি বুঝি, এটা তোমরা জেনেছো। হ্যাঁ, যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে কি নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকেই কি বলছি, মহাকর্ষ বল। মহাকর্ষ ঠিক আছে, বল। শুধু সংজ্ঞাটুকু পড়বে। আর যেটুকু বহু নির্বাচনের জন্য এটা বই থেকে ডিরেক্টলি পড়ে নিবে। হ্যাঁ, তো এখানে আরো কিছু কথা রয়েছে। এই যে চারটা যে মৌলিক বল রয়েছে, এই চারটি মৌলিক বলের মধ্যে তোমার মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল। হ্যাঁ? আর যদি সবল হয়ে যেত তাহলে কি সমস্যাটা হতো? তো পৃথিবীর সকল বস্তুগুলো কি একটা জায়গায় একত্রিত হয়ে যেত না? আমাদের সবাই সবাইকে আকর্ষণ হ্যাঁ, করতো। আকর্ষণ করতো এবং আমাদের বেঁচে থাকাটাই কি মানে এই খুব কঠিন হয়ে যেত, অর্থাৎ যে প্রাণের অস্তিত্ব থাকতো না। তো এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা মেহেরবানি যে মহাকর্ষ বলটাকে তিনি কি করছেন, দুর্বল করে দিচ্ছেন। হ্যাঁ, তাহলে এখান থেকে পড়বো মহাকর্ষ বল কাকে বলে। আচ্ছা, বিদ্যুৎ চৌম্বকীয় বল বলতে আমরা কি বুঝি? যে দুটো চার্জযুক্ত কণার মধ্যে যে বল ক্রিয়া করে তাকে বিদ্যুৎ চৌম্বকীয় বল বলে। চার্জযুক্ত কণা তো বুঝোই। যেমন যে তোমরা সোডিয়াম পরমাণুর নাম শুনেছো, তাই না? সোডিয়াম। এই- এখন সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন সে বর্জন করে দেয়, তাহলে কি হবে, সোডিয়াম প্লাস হবে না? তখন এটা কি, এটা চার্জযুক্ত হয়ে গেল। ঠিক একইভাবে ক্লোরিন, এর শেষ কক্ষতে ইলেকট্রন কয়টি আছে, 7টি রয়েছে। সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলে, তাহলে এটি কি হয়, এই দেখো, ঋণাত্মক চার্জ যুক্ত হয়ে যায়। তো এই দেখো দুটো চার্জ পরস্পরকে তাহলে এটা পজিটিভ চার্জ যুক্ত হলো আর একটা কি নেগেটিভ চার্জ যুক্ত হলো। এদেরকে যদি রেখে দেওয়া যায় কাছাকাছি, তো এটা পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তো মূলত যে কথাটা বলা হচ্ছে যে বিদ্যুৎ চৌম্বকীয় বল বলতে আমরা কি বুঝছি, যে দুটি চার্জযুক্ত বলের মধ্যে যে বল ক্রিয়া করে, দুটি চার্জযুক্ত এই যে বস্তু বলতে পারো বা দুটি চার্জযুক্ত কণা বলতে পারো, তাহলে দুটি চার্জযুক্ত কণার মধ্যে যে বল ক্রিয়া করে তাকে বিদ্যুৎ চৌম্বকীয় বল বলে। মনে থাকবে তো? আচ্ছা, এখন বুঝার বিষয়টা রয়েছে, এই যে বিদ্যুৎ চৌম্বকীয় বলটা কি, বলটা মহাকর্ষ বলের তুলনায় কিন্তু ট্রিলিয়ন 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 গুণ বড়। হ্যাঁ, তোমার এই বই থেকে পড়বে। সম্ভবত সে মানটা কত, 10 টু দি পাওয়ার কত, 36 গুণ বেশি শক্তিশালী এই মহাকর্ষ বলের তুলনায়। বিদ্যুৎ চৌম্বকীয় বলটা কত, 10 টু দি পাওয়ার 36 গুণ বেশি শক্তিশালী।
তো পরীক্ষায় এরকম বহু নির্বাচনীতে আসে যে বিদ্যুৎ চৌম্বকীয় বল মহাকর্ষ বলের তুলনায় কত গুণ ভারী বা কত বেশি শক্তিশালী, 10⁻36। অথবা বিপরীতভাবেও বলতে পারে যে মহাকর্ষ বল বিদ্যুৎ চৌম্বকীয় বলের তুলনায় কত গুণ হালকা বা কম শক্তিশালী, 10 টু দি পাওয়ার কত, 36 গুণ। আচ্ছা, এরপরে আসি আমরা দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল বলতে কি বুঝি দেখো। তোমরা জানো যে পরমাণুর একটা কি রয়েছে, কেন্দ্র রয়েছে, এটা তো পরমাণু। পরমাণু কি রয়েছে, কেন্দ্র। তো এই কেন্দ্রের মধ্যে কে কে অবস্থান করে, প্রোটন, আর কে অবস্থান করে বলো, নিউট্রন অবস্থান করে, তাই না? তোমরা জেনেছো যে প্রোটনের চার্জ কি ধনাত্মক, আর এই নিউট্রনের চার্জ শূন্য, অর্থাৎ নিউট্রনের কোনো চার্জ নেই। এখন ধরো যে আমি যদি এটা একটা পরমাণু বিবেচনা করি, ধরো সোডিয়াম পরমাণু যদি বিবেচনা করি, তাহলে সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আছে কতগুলো, 11টি। সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন কয়টি রয়েছে, 11টি রয়েছে। আচ্ছা, প্রোটনের চার্জ কি বলো, চার্জটা কি, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে 11টি প্রোটন একে অপরকে কি করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ। বিকর্ষণ করবে স্বাভাবিকভাবে, যে কথাটা, যেহেতু যে 11টি প্রোটন রয়েছে, প্রত্যেকটি প্রোটনে আবার পজিটিভ চার্জ যুক্ত, তার মানে এরা পরস্পরকে কি করছে, বিকর্ষণ করছে, এই তো। তাহলে এরা যদি পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে নিউক্লিয়াসটা কি ভেঙে যাওয়ার উপক্রম হয় না? হুম। নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটন রয়েছে, নিউট্রনও রয়েছে, নিউট্রনের চার্জ নেই, অর্থাৎ তার কোনো ভূমিকা নেই। কিন্তু প্রোটন যে রয়েছে 11টি প্রোটন, এই 11টি প্রোটন যদি একে অপরকে বিকর্ষণ করে, তাহলে তো নিউক্লিয়াসের অস্তিত্বই কেন জানি এই যে ভেঙে যাওয়ার কথা, তাই না? অর্থাৎ হুম। নিউক্লিয়াস কি হয়ে যাও, অস্থিতিশীল হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে এই তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বলের কারণে এই যে পরমাণুর নিউক্লিয়াসে অস্থিতিশীলতার সৃষ্টি হয়। যে বলের প্রভাবে কোনো পরমাণুর নিউক্লিয়াসে অস্থিতিশীলতার কি হয়, সৃষ্টি হয়, তাকে আমরা বলছি কি, দুর্বল নিউক্লিয় বল। সহজ কথা। এবং এই বলটা স্বল্প পাল্লার, হ্যাঁ, স্বল্প পাল্লার এবং স্বল্প মানের। স্বল্প পাল্লা মানে কি, মানে একটা অনেক কম দূরত্বে সেটা কাজ করে, এবং এই বলের মানটাও কি অনেক কম। যদি বেশি হতো, বেশি হলে তো আমাদের যে 118টি মৌল রয়েছে, হ্যাঁ, 118 মৌলের তো নিউক্লিয়াস রয়েছে। তো এই নিউক্লিয়াসগুলো কি হইতো, ভেঙে যেত না যদি খালি এই দুর্বল নিউক্লিয় বলটা যদি একটু সবল হইতো, তাহলে কি হইতো, নিউক্লিয়াসগুলোর অস্তিত্ব থাকতো না। তাহলে আমরা এটা বলতে পারি, দুর্বল নিউক্লিয়ার বলের সংজ্ঞা হিসেবে বলবো এইভাবে, যে স্বল্প মানের ও স্বল্প পাল্লা বিশিষ্ট বল নিউক্লিয়াসের অস্থিতিশীলতার সৃষ্টি করে। নিউক্লিয়াসের, হ্যাঁ, নিউক্লিয়াসে নিউক্লিয়নগুলোর কথা কটা ইউজ করতে পারো, হ্যাঁ। তা আমি যদি একটু লিখে দিই তোমাদের জন্য তো সুবিধা হবে। লিখতে পারো এইভাবে, যে স্বল্প পাল্লা, স্বল্প পাল্লা ও স্বল্প মানের বল, ও স্বল্প মানের বল নিউক্লিয়াসের নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলোর মধ্যে, নিউক্লিয়নগুলোর মধ্যে অস্থিতিশীলতার সৃষ্টি করে, অস্থিতিশীলতার কি করে, সৃষ্টি করে, করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে, দুর্বল নিউক্লিয় বল বলে। এটা মনে রাখতে হবে। এখন নিউক্লিয়ন বলতে কি বুঝি, ওই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে না, এই প্রোটন এবং নিউট্রন দুটোকেই বলা হয় কি নিউক্লিয়ন। কিন্তু নিউট্রনের কোনো তো ভূমিকা থাকে না, নিউট্রন চার্জহীন, অর্থাৎ এর চার্জ শূন্য। শু- তার মানে একমাত্র মুখ যে ভূমিকাটা পালন করে কে, প্রোটন। এই জন্য বলা হচ্ছে যে স্বল্প পাল্লা ও স্বল্প মানের বল নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলোর মধ্যে অস্থিতিশীলতার সৃষ্টি করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। আমরা সংজ্ঞাটা এইভাবে মনে রাখবো। আচ্ছা, এবার দেখো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল কাকে বলে? আচ্ছা, এখন দেখো যে
আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াসে থাকে নিউট্রনও থাকে, প্রোটনও থাকে, তাই না? যে কথাটা বারে বারে বলি যে নিউট্রন তো চার্জহীন, তার কোনো চার্জ নেই, কিন্তু প্রোটনের কি রয়েছে, চার্জ রয়েছে। এখন একটা নিউক্লিয়াসের মধ্যে তো অনেকগুলো প্রোটন রয়েছে। ক্লোরিন পরমাণু যদি বিবেচনা করো, তাহলে ক্লোরিনের মধ্যে প্রোটন আছে কয়টি, 17টি। তার 17টি প্রোটন একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে। তো এই বিকর্ষণ যদি চলতে থাকে, তাহলে কি নিউক্লিয়াসটা ভেঙে যাবে, এক এক পর্যায়ে কি ভেঙে যাবে। তো এই ভেঙে যেন না যায়, তার জন্য কি বাইরে থেকে একটা বল সাপোর্ট দেয়, বাইরে থেকে কি করে একটা বল সাপোর্ট দিয়ে রাখে, যেন এই পরমাণুর নিউক্লিয়াসটা কি ভেঙে না যায়। তার এই বলটাকে বলছি আমরা কি, সবল নিউক্লিয় বল। তাহলে আমরা এই সংজ্ঞাটা এইভাবে বলতে পারি, যে বল নিউক্লিয়াসের, হ্যাঁ, যে বল নিউক্লিয়াসের যে ওই অস্থিতিশীলতা কি করে, মানে অস্থিতিশীলতা রোধ করতে কি করে, সহায়তা করে, তাকে আমরা বলছি কি, সবল নিউক্লিয় বল। সংজ্ঞাটা তোমরা এইভাবেও লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের যে চারটা বল রয়েছে, এই চারটা বলের শুধু সংজ্ঞাগুলো আমরা একটু মনে রাখবো পরীক্ষার জন্য। আর আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ, বহু নির্বাচনের জন্য, এটা তোমরা নিজেরাই পড়ে নিবে, নিজেরাই পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে না? কি মনে থাকবে তো? জি স্যার। তাহলে ওইটা লিখছো কি, যে দুর্বল নিউক্লিয় বল কাকে বলে? জি স্যার। কি লিখছো বলো দেখি। যে স্বল্প পাল্লার ও স্বল্প মানের বল কি লিখলাম, নিউক্লিয়াসের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। হ্যাঁ। আর সবল নিউক্লিয় বলটা লিখছি, যে বল নিউক্লিয়াসের অস্থিতিশীলতা রোধ করে তাকে সবল নিউক্লিয় বল বলে। হুম, ঠিক আছে। এবং সবল নিউক্লিয় বলটা হচ্ছে কি সবচেয়ে বেশি শক্তিশালী। হুম, মনে থাকবে তো? আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, যে সাম্যতা বল এবং অসাম্যতা বল। প্রথমে আমরা সাম্যতা বল দেখি। এইখানেও আমরা শুধুমাত্র সংজ্ঞাগুলো মনে রাখবো। সাম্যতা, ওহো, সাম্যতা বল। সাম্যতা বল বিষয়টা আগে আমরা একটা চিত্র দেখি, হ্যাঁ। ধরো যে এটা একটা বস্তু, এই বস্তুর উপরে ধরো এই দিক থেকে 20 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, আর এই দিক থেকে তার বিপরীত দিক থেকে 20 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। তো বলো দেখি, বস্তুটি স্থির থাকবে কি থাকবে না? স্থির থাকবে। ঠিক থাকবে, থাকবে। থাকবে। তাহলে যে আমরা এই দুইটা বলকে আমরা বলছি কি, সাম্য বল বা সাম্যতা বল। অর্থাৎ একাধিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তু স্থির থাকে, অর্থাৎ যে এই এই তোমরা এইভাবে বলতে পারো যে একাধিক একাধিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তু স্থির থাকে, তাহলে ওই বলগুলোকে সাম্যতা বল বলে। অথবা এইভাবে বলতে পারো, যে বলগুলোর ক্রিয়ায় কোনো বস্তুর মধ্যে সাম্য অবস্থার সৃষ্টি হয়, তাকে সাম্যতা বল বলে। তবে সহজ করে যদি বলো আমার মতো করে, যে একাধিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তু স্থির থাকে, অর্থাৎ বস্তুর মধ্যে কোনো ত্বরণ সৃষ্টি হয় না, তাদেরকে সাম্যতা বল বলে। মনে থাকবে তো? তাহলে এখানে দেখো, এই যে একটা কথা বলছি যে ত্বরণ সৃষ্টি হয় না, ত্বরণ সৃষ্টি হয় না মানে কি, দেখো এখানে নিট ফোর্স, অর্থাৎ কার্যকর বল কত, নিট ফোর্স বা কার্যকর বল। তাহলে দেখো 20 নিউটন মাইনাস কত, 20 নিউটন, না তার মানে কত হচ্ছে দেখো, 0। তার মানে কার্যকর বল পাচ্ছ কত নিউটন, 0 নিউটন। ঠিক আছে। এখন নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে যেটা আমরা দেখি, এফ সমান কি, এম এ। তাহলে এ সমান কি হবে বলো, এফ বাই কত, এম। এখন এফ এর এম। মানটা কত পেয়েছো দেখো, 0। জিরো। বস্তুর ভর তো আর 0 হইতে পারে না। তার মানে কত হচ্ছে, জিরোকে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে কত হয়, জিরোই হয়। 0 হয়। তার মানে বস্তুর মধ্যে কোনো ত্বরণ সৃষ্টি হবে না। তাহলে সাম্যতা বল কাকে বলে, যে একাধিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তু স্থির থাকে, অর্থাৎ বস্তুর মধ্যে কোনো ত্বরণ সৃষ্টি হয় না। ত্বরণ সৃষ্টি হলে সে কিন্তু দৌড়াবে। বলছিলাম না যে বস্তুর মধ্যে বল প্রয়োগ করার অর্থ মানে অর্থ কি, যে বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি করা। আর ত্বরণ। যখনই ত্বরণ সৃষ্টি হবে, হ্যাঁ, সে কি হবে, সামনের দিকে অগ্রসর হবে।
তো এই কারণে আমরা বলছি যে একাধিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তু স্থির থাকে, অর্থাৎ বস্তুর মধ্যে কোনো ত্বরণ সৃষ্টি হয় না, তাকে তাদেরকে সাম্যতা বল বলে। ঠিক একইভাবে আমরা উদাহরণ দেখো, যে আমরা ফ্যান ঝুলাই না, উ- এই যে ফ্যান ঝুলিয়ে রাখছো, হ্যাঁ, এখন এখানে দেখো যে ফ্যানটার ওজনটা কোন দিকে, ওজন কোন দিকে কাজ করছে? নিচের দিকে। নিচের দিকে। ফ্যানের যে ওজনটা, যে ওজনটা খাড়া নিচের দিকে কাজ করছে। আর এই ফ্যানের এই যে ফ্যানের সাথে একটা দণ্ড এই দেয়ালের সাথে লাগানো আছে না, এই হুম। দণ্ডের টানটা কোন দিকে? খাড়া উপরের উপরের দিকে। দিকে। এই দুটো সমান বলে, কিন্তু সমান হওয়ার কারণে তোমার ফ্যানটা কি সাম্য অবস্থায় থাকে, স্থির থাকে। আর যদি কম বেশ হইতো, যদি যদি ফ্যানটার ওজনটা বেশি হইতো, তাহলে কি হইতো? নিচের দিকে পড়ে যেত না? হুম। হ্যাঁ। তাই এগুলো হচ্ছে কি সাম্যতা বলের উদাহরণ। তো এখান থেকে আমরা যেটা পড়বো শুধু সংজ্ঞাটা। আচ্ছা, এবার দেখো অসাম্যতা বল বলতে আমরা কি বুঝি। ঠিক এটার বিপরীত অসাম্যতা বল। হ্যাঁ, অসাম্যতা বল এটা ঠিক বিপরীত। অসাম্যতা বল, অসাম্যতা বল। ধরো যে একটা বস্তু, হ্যাঁ, ধরো এই বস্তুর উপরে এই দিক থেকে তুমি ধরো যে 50 নিউটন বল প্রয়োগ করেছো। কত নিউটন? 50 নিউটন। আর এই পাশ থেকে আরেকজন বল প্রয়োগ করেছে কত? ধরো 30 নিউটন। তাহলে লব্ধি বল কত, বা কার্যকর বল কত? 20 নিউটন। 50 মাইনাস কত? 30 নিউটন। সে অনুভব করবে কত নিউটন? 20 নিউটন। 20 নিউটন। 20 নিউটন। তাহলে এখন নিউটনের সূত্রানুসারে এফ সমান এম এ, বা হুম। এ সমান, ধরো কত, এ সমান কি হবে? এফ বাই F এম। equal by M। এখন এফ এর তো একটা মান পেয়েছো, তাই না? হ্যাঁ। বস্তুটার মান ধরো 2 কেজি, বস্তুটার ভর ধরো 2 কেজি। তাহলে দেখো কত পাচ্ছ? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে ত্বরণ কি শূন্য হয়েছে? না। ত্বরণ না। শূন্য হয়নি। তাহলে আমরা এখানে বলতে পারি যে একাধিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তু স্থির না থাকে, অর্থাৎ বস্তুর মধ্যে কি সৃষ্টি হয়? ত্বরণ সৃষ্টি হয়। তাহলে ওই বলগুলোকে আমরা কি বলবো? অসাম্যতা বল বলবো। মনে থাকবে তো? একাধিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তু স্থির না থাকে, অর্থাৎ বস্তুর মধ্যে কিসের সৃষ্টি হয়? তরুণ। ত্বরণের সৃষ্টি হয়, তাহলে ওই বলগুলোকে অসাম্যতা বল বলে। আগের বইগুলোতে সাম্য বল এবং অসাম্য বল কথাগুলো ছিল, হ্যাঁ, কিন্তু এবার তোমাদের বইয়ে যে শব্দগুলো ব্যবহার করেছে সাম্যতা এবং অসাম্যতা, জিনিস একই, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমাদেরকে পড়তে হবে, যে এই সাম্যতা বল এবং অসাম্যতা বলের মধ্যে পার্থক্য, যেটা পরীক্ষায় অনেক সময় নাম্বারে দেয়। সাম্যতা বল এবং অসাম্যতা বলের মধ্যে কি পার্থক্য? দুটো পার্থক্য তো মনে রাখতেই হবে। সাম্যতা বল, আর একটা কি? অসাম্যতা বল। আর পরীক্ষার খাতায় পার্থক্য সবসময় ছক করে লিখবো। তোমরা অনেকেই এইভাবে করো যে আগে সাম্যতা বলের কথা লিখলা, তারপরে অসাম্যতা বলের দুইটা পয়েন্ট দিলা। এইভাবে আসলে না, পার্থক্য অবশ্যই কিসের মাধ্যমে? ছকের মাধ্যমে। তাহলে সাম্যতা বল, দুটো মাত্র পার্থক্য কি হইতে পারে? সাম্যতা বলের ক্রিয়ায় বস্তু স্থির থাকে। হুম। অসাম্যতা বলের ক্রিয়ায় বস্তু স্থির থাকে না। থাকে না। আচ্ছা, সাম্যতা বলের ক্রিয়ায় বস্তুর মধ্যে এই যে ত্বরণ সৃষ্টি হয়। ত্বরণ সৃষ্টি হয় না। অসাম্যতা বলের ক্রিয়ায় বস্তুর মধ্যে কি ত্বরণ সৃষ্টি হয়। ত্বরণ এই যে সৃষ্টি চমৎকার হয়। দুটো উদাহরণ হয়ে গেল, মানে দুটো এই পয়েন্ট আমাদের হয়ে গেল। মনে থাকবে তো? আর যদি সংজ্ঞা না লেখাটাই ভালো, ডিরেক্টলি এই কথাই বলবে যে এই সাম্যতা বলের ক্রিয়ায় বস্তু স্থির থাকে, অসাম্যতা বলের ক্রিয়ায় বস্তু স্থির থাকে না। সাম্যতা বলের ক্রিয়ায় তোমার কি হয়? বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয় না। আর অসাম্যতা বলের ক্রিয়ায় বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়। মনে থাকবে তো নাকি পার্থক্য দুটো? জি স্যার। তাহলে এগুলো একটু নোট করে নিও। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে একটু নক দিও, ঠিক আছে? আর আমি গ্রুপে কিছু ইয়ে দিব, হ্যাঁ, ওগুলো একটু দেখে নিবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।